সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। অনুসন্ধানী টাইম চ্যানেলে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট। আর বরাবরের মতো সর্বশেষ আপডেট জানাতে আপনাদের পাশে আমি সাইমন সুজন। বাংলাদেশকে ঠেকানোর চেষ্টা দিল্লির মোদির। ওপেনে চীন এবং পাকিস্তানের যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ। দক্ষিণ এশিয়ার আকাশে নীরব কিন্তু তীব্র এক প্রতিযোগিতা শুরু হয়েছে। ঢাকা এখন আর শুধু একটি রাজধানী নয়, এটি পরিণত হয়েছে আঞ্চলিক সামরিক কূটনীতির কেন্দ্রবিন্দুতে। ডক্টর ইউনূস নেতৃত্বাধীন বর্তমান সরকার এমন এক সময় দায়িত্ব নেন যখন বাংলাদেশ ফোর্সেস গোল্ডের পথে দ্রুত অগ্রসরমান। পর্দার আড়ালে শুরু হয় উচ্চ পর্যায়ের আলোচনা। ইটালির লিওনার্ডো কোম্পানির সাথে ইউরোফাইটার টাইফুন ডিসেম্বরে সই হয় অভিপ্রায়পত্র। 10টি অত্যাধুনিক মাল্টি ফাইটার নিয়ে একটি স্কোয়াড্রনের পরিকল্পনা। এখন দর কষাকষি চলছে, দাম, অস্ত্র প্যাকেজ, প্রশিক্ষণ, রক্ষণাবেক্ষণ। একই সময় আলোচনায় এসে চীনা জেট 10 CE, প্রায় 20টি বিমান নিয়ে বহুল আলোচিত প্রস্তাব। উন্নত রাডার, দীর্ঘ পাল্লার মিসাইল, আকাশে আধিপত্যের সম্ভাবনা। পাকিস্তানের JF-7A ব্লক 3 নিয়েও উচ্চ পর্যায়ের সংলাপ। তুরস্কের স্লিপার এয়ার ডিফেন্স সিস্টেম, ড্রোন সহযোগিতা, জাপানের প্রযুক্তি কাঠামো চুক্তি, সব মিলিয়ে বাংলাদেশ যেন এক নতুন সামরিক অধ্যায়ে প্রবেশ করছে। বাংলাদেশের সামরিক রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে অনেকে বিশ্লেষণ করছেন যে ডক্টর ইউনূস সরকারের সময় ভারত বাংলাদেশ সম্পর্ক তুলনামূলকভাবে দূরত্বপূর্ণ ছিল, বিশেষ করে প্রতিরক্ষা ও কৌশলগত ভারসাম্য ইস্যুতে। এখন যদি নতুন নেতৃত্বাধীন সরকার দিল্লির সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ায়, তাহলে ইউরোফাইটার, জেট 10 বা JF-7 মতো চলমান বা আলোচিত সামরিক চুক্তিগুলো পুনর্মূল্যায়নের মুখে পড়তে পারে। এমন আশঙ্কা বিভিন্ন মহলে শোনা যাচ্ছে। দক্ষিণ এশিয়ার বাস্তবতায় ভারত সবসময় আঞ্চলিক সামরিক ভারসাম্য গভীরভাবে পর্যবেক্ষণ করে, বিশেষত যখন চীনা বা পাকিস্তান সম্পৃক্ত প্ল্যাটফর্ম যুক্ত হয়। ফলে নতুন সরকারের পররাষ্ট্র অগ্রাধিকার যদি ভারতের সঙ্গে সম্পর্ক স্থিতিশীল করার দিকে বেশি ঝুঁকে যায়, তবে প্রতিরক্ষা ক্রয়ের গতি, উৎস বা কনফিগারেশনের পরিবর্তন আসতে পারে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করবে বাংলাদেশের নিজস্ব নিরাপত্তা প্রয়োজন, অর্থনৈতিক সক্ষমতা এবং দীর্ঘমেয়াদী কৌশলগত পরিকল্পনার উপর। 2016 সালে যখন বাংলাদেশ চীন থেকে 2টি সাবমারিন সংগ্রহের সিদ্ধান্ত নেয়, তখন দিল্লি প্রকাশ্যে না হলেও কূটনৈতিকভাবে উদ্বেগে জানিয়েছিল। এটি ছিল দক্ষিণ এশিয়ার সামরিক সমীকরণে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন। কিন্তু শেষ পর্যন্ত চুক্তি থামেনি। সাবমারিন এসেছে, নৌবাহিনীর সক্ষমতা বেড়েছে, আর বাংলাদেশ দেখিয়েছে যে কৌশলগত সিদ্ধান্তে সে নিজস্ব হিসেবেই চলে। এই ঘটনাটি একটি বড় বাস্তবতা তুলে ধরে। আঞ্চলিক শক্তির উদ্বেগে থাকতে পারে, কিন্তু সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশের নিজস্ব নিরাপত্তা অগ্রাধিকারই শেষ পর্যন্ত নির্ধারক। অন্যদিকে বাস্তবতা এটাও যে ভারতের নিজেও দ্রুত সামরিক আধুনিকায়নের পথে এগিয়েছে। ফ্রান্স থেকে রাফাল যুদ্ধবিমান সংগ্রহ, রাশিয়া থেকে S-400 এয়ার ডিফেন্স সিস্টেম, নিজস্ব তেজস ফাইটার প্রকল্প, সব মিলিয়ে দিল্লি স্পষ্ট বার্তা দিয়েছে যে আঞ্চলিক ও বৈশ্বিক কৌশলগত অবস্থান ধরে রাখতে প্রযুক্তিগত অগ্রাধিকার অপরিহার্য। তাই প্রশ্নটা কখনোই এত সরল নয় যে বাংলাদেশ এগোবে কিনা, বরং মূল প্রশ্ন হচ্ছে দক্ষিণ এশিয়ার আকাশ ও সাগরে ভারসাম্য কোথায় স্থির হবে। এক দেশের অগ্রগতি অন্য দেশের উদ্বেগ তৈরি করলেও সেটি স্বয়ংক্রিয়ভাবে বাধা হয়ে দাঁড়ায় না, বরং তৈরি করে নতুন সমীকরণ। এই প্রেক্ষাপটে ইতিহাস আমাদের ফিরিয়ে নিয়ে যায় 1975 থেকে 77 সালের অস্থির সময়। স্বাধীনতার পর রাজনৈতিক টানাপড়েন ও একাধিক অভ্যুত্থানে সেনাবাহিনী বিভক্ত ও অনিশ্চয়তায় নিমজ্জিত ছিল। সেই সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দায়িত্ব নিয়ে চেইন অফ কমান্ড পুনর্গঠন করেন, শৃঙ্খলা প্রতিষ্ঠা করেন এবং সামরিক কাঠামো স্থিতিশীল করেন। বড় প্রযুক্তিগত আধুনিকায়ন তার আমলে না হলেও তিনি প্রাতিষ্ঠানিক ভিত্তি গড়ে দেন, একটি পেশাদার, সংগঠিত ও নিয়ন্ত্রিত সশস্ত্র বাহিনীর ভিত্তি। সেই ভিত্তির উপর দাঁড়িয়েই পরবর্তী দশকগুলোতে ধীরে ধীরে আধুনিকায়ন সম্ভব হয়েছে। অর্থাৎ ইতিহাস বলছে রাজনৈতিক পরিবর্তন আসতে পারে, আঞ্চলিক চাপও থাকতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদী প্রাতিষ্ঠানিক ভিত্তি থাকলে সামরিক অগ্রগতি থেমে থাকে না, বরং সময় নিয়ে নতুন ভারসাম্যে এগিয়ে যায়। সেই ধারাবাহিকতায় অনেকেই মনে করেন তার উত্তরাধিকার বহনকারী নেতৃত্ব যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায়, তবে জাতীয় নিরাপত্তা ও সামরিক সক্ষমতা বৃদ্ধিকে অগ্রাধিকার দেওয়ার প্রবণতা দেখা যেতে পারে।
তবে বাস্তবতা হল আধুনিক সামরিক সিদ্ধান্ত কেবল ঐতিহাসিক উত্তরাধিকার দিয়ে নির্ধারিত হয় না। অর্থনৈতিক সামর্থ্য, আঞ্চলিক কৌশলগত ভারসাম্য এবং আন্তর্জাতিক সম্পর্কের জটিল সমীকরণও সমানভাবে প্রভাব ফেলে। বর্তমান ভূরাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশের সামরিক শক্তি বৃদ্ধি এবং ফোর্স গোল্ড বাস্তবায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কৌশলগত অগ্রাধিকার হিসেবে দেখা হচ্ছে। দক্ষিণ এশিয়া ও বঙ্গোপসাগর অঞ্চল এখন শুধু বাণিজ্যিক নয়, সামরিক ও ভূরাজনৈতিক প্রতিযোগিতার ক্ষেত্রেও সংবেদনশীল হয়ে উঠেছে। একদিকে ভারত, অন্যদিকে চীনের ক্রমবর্ধমান উপস্থিতি, পাশাপাশি মিয়ানমারের অস্থিরতা, সব মিলিয়ে বাংলাদেশের জন্য একটি বিশ্বাসযোগ্য প্রতিরক্ষার সক্ষমতা অপরিহার্য। ফোর্স গোল্ড 2030-এর মূল উদ্দেশ্য হল 3 বাহিনীকে আধুনিক, প্রযুক্তি নির্ভর ও সমন্বিত কাঠামোয় রূপান্তর করা, যেখানে থাকবে উন্নত যুদ্ধবিমান, আধুনিক নৌ ক্ষমতা, শক্তিশালী এয়ার ডিফেন্স এবং নেটওয়ার্ক কেন্দ্রিক অপারেশনাল সক্ষমতা। এটি কেবল যুদ্ধের প্রস্তুতি নয়, বরং সার্বভৌমত্ব রক্ষা, সমুদ্র সম্পদ সুরক্ষা, আকাশসীমা নিয়ন্ত্রণ এবং আন্তর্জাতিক কূটনৈতিক অবস্থান শক্তিশালী করার একটি মাধ্যম। একই সঙ্গে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ, দুর্যোগ মোকাবেলা ও অভ্যন্তরীণ স্থিতিশীলতায় সশস্ত্র বাহিনীর ভূমিকা আরও কার্যকর করতে আধুনিকায়ন জরুরি। অর্থনৈতিক বাস্তবতা অবশ্যই একটি বড় বিবেচ্য বিষয়। তবে দীর্ঘমেয়াদে শক্তিশালী ও পেশাদার সামরিক বাহিনী রাষ্ট্রের নিরাপত্তা ও কৌশলগত স্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ বিনিয়োগ হিসেবে বিবেচিত হয়। বাংলাদেশ এখন দক্ষিণ এশিয়ার সামরিক ও কূটনৈতিক সমীকরণের এক গুরুত্বপূর্ণ বিন্দুতে দাঁড়িয়ে। ইউরোফাইটার থেকে জেড-সেন্ট সিই, JF-7 থেকে সিপার, প্রতিটি আলোচনায় কেবল অস্ত্র ক্রয় নয়, বরং ভবিষ্যৎ কৌশলগত অবস্থান নির্ধারণের অংশ। রাজনৈতিক পরিবর্তন, ভারত-বাংলাদেশ সম্পর্কের ওঠানামা, আঞ্চলিক শক্তির ভারসাম্য সবই এই সিদ্ধান্তগুলোকে প্রভাবিত করতে পারে। কিন্তু অতীত অভিজ্ঞতা দেখায় যে চূড়ান্ত হিসেব হয় জাতীয় নিরাপত্তা ও দীর্ঘমেয়াদী স্বার্থকে সামনে রেখে। 2016 সালের সাবমেরিন চুক্তির মতো ঘটনায় প্রমাণ করে, উদ্বেগ থাকলেও সার্বভৌম সিদ্ধান্ত শেষ পর্যন্ত বাংলাদেশের হাতেই থাকে। ইতিহাস আমাদের দেখিয়েছে, সামরিক শক্তি গড়ে ওঠে ধীরে ধারাবাহিকতায় এবং স্থিতিশীল কাঠামোর উপর দাঁড়িয়ে। আজকের ফোর্স গোল্ড 2030 সেই ধারাবাহিকতারই আধুনিক রূপ। প্রযুক্তি নির্ভর, সমন্বিত ও কৌশলগতভাবে সচেতন একটি বাহিনী গড়ে তোলার পরিকল্পনা। ভবিষ্যৎ নেতৃত্ব যেই হোক, বাস্তবতা একই থাকবে। বাংলাদেশকে এমন এক ভারসাম্য খুঁজে নিতে হবে, যেখানে আঞ্চলিক উত্তেজনা নয়, বরং আত্মবিশ্বাসী প্রতিরক্ষার সক্ষমতাই হবে স্থিতিশীলতার ভিত্তি। দক্ষিণ এশিয়ার আকাশে প্রতিযোগিতা থাকবেই, কিন্তু সেই প্রতিযোগিতার মাঝেও বাংলাদেশের লক্ষ্য হবে নিজের সার্বভৌম স্বার্থ সুরক্ষিত রেখে দায়িত্বশীল শক্তি হিসেবে এগিয়ে যাওয়া। প্রিয় দর্শক, বর্তমান সরকারের জন্য বাংলাদেশের সামরিক শক্তি কি পিছিয়ে যাবে এবং ভারত এখানে হস্তক্ষেপ করবে? আপনি কি এটা মনে করেন? আপনার মতামত কমেন্টে জানান। প্রিয় দর্শক, বর্তমান সরকারের অধীনে কি বাংলাদেশের সামরিক অগ্রগতি ধীর হয়ে যাবে এবং ভারত কি এই প্রক্রিয়ায় সরাসরি হস্তক্ষেপ করবে? আপনার মতামত কমেন্টে জানান। বাংলাদেশের সামরিক শক্তি নিয়ে আরও জানতে আমাদের চ্যানেলের ভিডিওটা থেকে ঘুরে আসুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।